নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। তবে আজকে আমি একা নয়, আজকে একটু আগেই বলছিলাম যে আমি একটা বিশেষ জায়গায় যাচ্ছি। আপনারা অনেকেই বলছিলেন যে অযোধ্যার রাম মন্দির, না অযোধ্যার রাম মন্দির হয়তো নয়, কিন্তু আমি যেখানে এসেছি, যার কাছে এসেছি সেটা তীর্থক্ষেত্রের থেকে কম কিছু নয় আমার জন্য। আমার সঙ্গে আজকে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, যাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেলে আপনারা রোজই দেখেছেন। আজকে দীপাঞ্জন দার বই রিলিজ হচ্ছে বসাক বুক স্টলে এবং সেখানেই আমি রয়েছি। তো দীপাঞ্জন দা, প্রথমেই মেনি কনগ্রাচুলেশন, বইয়ের জন্য অনেক শুভেচ্ছা রইল। এই বইয়ের ব্যাপারে একটু পরে কথা বলবো, কিন্তু আপনাকে যখন কাছে পেয়েছি তখন মেন যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা তো অবশ্যই রাজনীতি এবং পশ্চিমবঙ্গের রাজনীতি। আজকে এখানে আস্তে আস্তে একটা বিশেষ খবর পেলাম, সেটা হচ্ছে যে এই রাজ্যের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, যেখানে তার আবেদন ছিল যে তার যারা বিচার করবেন সেই বিচারপতি কার্যত তিনিই ঠিক করবেন। সুপ্রিম কোর্ট বলেছে হবে না, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং জাস্টিস অমৃতা সিনহার বিরুদ্ধে কোনো কথা সুপ্রিম কোর্ট শোনেনি। কি বলবেন এই নিয়ে? দেখো, মানে মত প্রকাশের অধিকার তো সংবিধান দিয়েছে, গণতান্ত্রিক অধিকার সবাই রয়েছে। পাগল ছাগলের থাকতে পারে, ওনার কেন থাকবে? কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা আইন অনুযায়ী কতটা সিদ্ধ সেটা আদালত বিচার করবে। আদালতের বাইরে তো কিছু নেই, তখন আদালত করবে। এখন আদালত যা সিদ্ধান্ত নিয়েছে বা আদালত যেটা বলছে সেটাকে সম্মান দিতেই হবে আমাদের, এছাড়া তো কোনো অপশন নেই। এবং আমি নিশ্চিত উনিও সম্মান দেবেন, কারণ এরপর তো আপনি সিঙ্গেল বেঞ্চে গেছিলেন না ডিভিশন বেঞ্চ? না, এটা বোধহয় উনি সিঙ্গেল বেঞ্চে গিয়েছেন। এরপর তো ডিভিশন বেঞ্চে যাবেন, ডিভিশন বেঞ্চের পর তো রাষ্ট্রপতির কাছে যাওয়ার তো সম্ভাবনা নেই। সুতরাং এটা আমরা বহুবার বলেছি যে দেখো, আইনের হাজার দুয়ারি, হাজার দুয়ার, এবং সেটা প্রত্যেক নাগরিকের জন্য, তোমার আমার এভরিবডি, ক্ষমতাশালী প্রভাবশালী হোক বা না হোক, তার কাছে টাকা থাকুক বা না থাকুক, ওনার কাছে টাকা আছে এবং উনি হাজারটা দুয়ার ট্রাই করেছেন, টেস্ট করেছেন, একটা একটা করে দুয়ার বন্ধ হয়ে গেছে। এটা আমরা কিন্তু বারবার প্রেডিক্ট করেছি, বারবার বলেছি, কারণ এটা হওয়ার ছিল। দরজা এখন বন্ধ হয়ে যাচ্ছে, এখন খুব একটা দরজা খোলা নেই। ঠিক আছে, শুভেচ্ছা রইল, উনি ডিভিশন বেঞ্চে যান। ডিভিশন বেঞ্চে যদি কোনো রেসপেক্ট পান, বা আমার মনে হয় না পাবেন, তো অপশন নেই ওনার কাছে। এখানে আপনাকে আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে যে যখন উনি গিয়েছিলেন, এই মুখটা করেছিলেন, তখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির একটা ইন্টারভিউ দেখছিলাম। উনি বলছেন হ্যাঁ, সে তো অনেকেরই অনেক ইচ্ছা থাকতে পারে, কেউ যদি বলে আমাকে আকাশের চাপটা পেরে দাও, সেটা নিয়েও হাইকোর্টে মুভ করতে পারে, কোর্টে মুভ করতে পারে। তো এটা কি কোথাও গিয়ে ওনার আইন সম্পর্কে যে জায়গাটা রয়েছে সেটা কি তিনি তখন বলে দিয়েছিলেন যে এর আলটিমেট কোনো রেজাল্ট নেই, বিচারপতি তুমি ঠিক করতে পারো না? না, দেখুন, আমি মানে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে আমি অসম্ভব শ্রদ্ধা করি। মানে আমি তো মনে করি যে আজকের বাংলা বা ভারতবর্ষে উনি অন্যতম শ্রেষ্ঠ একজন জিহাদি, আর ওনার জিহাদটা দুর্নীতির বিরুদ্ধে। আমরা ফলো করছি ওনাকে, আমরা ওনার অনুসরণ করছি, এবং দরকার পড়লে উনি যদি কোনোদিন ডাকে আমরা রাস্তাতেও নামবো। এখন ওনার প্রাজ্ঞতা, ওনার উইজডম, সেই দিয়ে যদি উনি মনে করেন যে উনি যেটা বলেছেন সেটা সঠিক, এই নিঃসন্দেহে সঠিক, অধিকার সবার রয়েছে। আমি তো বললাম পাগল ছাগলের রয়েছে, আজমল কাসেমের ছিল, ঠিক আছে না, সবারও। স্বর্ণগর শেখ শাহজাহান বলবে তারও রয়েছে, সবার রয়েছে। এবার এখানকার কাঙালি কোর্ট চলে না। আর এটা তো ওই রকম ভারতবর্ষ নয় যেখানে ভিড়ের মধ্যে কাউকে দেখে আমি প্রশ্ন করছি, আমি দাঁড়িয়ে দিলাম আরে মতো মাওবাদী। আচ্ছা, সারের দাম নিয়ে প্রশ্ন করছে, সেও মাওবাদী, এবার জেলে ফেলে দাও। একজন অধ্যাপক একটা কার্টুন শেয়ার করছে, ফরওয়ার্ড করছে, তো উনি হয়ে গেলেন হত্যার ষড়যন্ত্রকারী, ওনাকে জেল খাটানো হবে, 10 বছর ধরে কেস চলবে। সেটাও একটা আইন, সেটা শাসকের আইন। আর আমরা যে কথাটা বলছি এটা আইনের শাসন। আপনি শাসকের আইন যখন বললেন, তখন আরেকটা প্রশ্ন আপনাকে করি। আমরা বারবার তৃণমূল কংগ্রেসের মুখে শুনছি, তাদের মুখপাত্র থেকে শুরু করে নেতারা, যে এই তদন্ত এত সময় নিচ্ছে কেন, এই তদন্ত তাড়াতাড়ি শেষ হচ্ছে না কেন, কেন কি ফাস্ট ট্র্যাক করা যাচ্ছে না? অথচ প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি এই বেঞ্চ থেকে সেই বেঞ্চ, এই কোর্ট থেকে সেই কোর্ট, বিভিন্ন বিষয়, কে বিচারপতি হবে এইটা আমার পছন্দ হচ্ছে না, এই যে ইস্যু নিয়ে শাসক তো সময় নষ্ট করছে। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে বলতে গেলে একটা কথা বলতে পারি, উনি যতবার এই বেঞ্চ চেঞ্জ করিয়েছেন বা করাতে চেয়েছেন, আমরা স্কুল লাইফে বোধহয় অত বেঞ্চ চেঞ্জ করিনি। তো এই ব্যাপারে কি বলবেন? মানে সময় নষ্ট তো সেখান থেকেই হচ্ছে, এটা একটা বাঁচার প্রয়াস। না, ব্যাপারটা হচ্ছে আমি বলছি প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে, আইনত অধিকার রয়েছে, সেই অধিকার নিয়ে তারা কিরকম ভাবে চলবেন সেটা বিচার ব্যবস্থা, ওর মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু যদি কেউ প্রশ্ন করে যে ফাস্ট ট্র্যাক কোনো হয় না, আমি টেকনিক্যাল সাইড থেকে বলছি, আমি কোনো পলিটিক্যাল কমেন্টের মধ্যে যাচ্ছি না, আমি টেকনিক্যাল সাইড দিয়ে বলছি, মানি লন্ডারিং কেসে ফাস্ট ট্র্যাক হয় না।
মানি লন্ডারিং কেসে হয় না, যেগুলো নর্মাল আইপিসি সিআরপিসি যে নর্মাল কেসেস গুলো হয়, যেরকম যে ক্রাইম গুলো হয়, হিনিয়াস ক্রাইম বা কনভিক্টেবল অফেন্স গুলো, সেগুলো হয়, কারণ সেগুলোর কাছে সাক্ষী প্রমাণ এগুলো পাওয়াটা সহজ হয়। কিন্তু যদি মানি লন্ডারিং কেস বলো, সেটা ইনডাইরেক্ট এভিডেন্স এবং এটার জন্য অনেক রাস্তা চলতে হয়। তো যারা এই প্রশ্নগুলো করছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে, অথবা তারা অশিক্ষিত মূর্খ, এছাড়া আমার কিছু বলার নেই। কারণ মূর্খদের প্রশ্নের উত্তর না দেওয়াটাই বেটার। আজকে আমি প্রচন্ড ব্যস্ত, খুব বেশিক্ষণ নেবো না, কিন্তু আমার শেষ প্রশ্ন আপনাকে। গতকাল আমরা দেখলাম যে প্রসন্ন রায় সহ 7 জায়গায় ইডির হানা হলো। এই সেই প্রসন্ন রায় যাকে নিয়োগ দুর্নীতিতে সিবিআই অ্যারেস্ট করেছিল, দীর্ঘদিন জেল খাটলো, তারপর গত নভেম্বর 10 তারিখ জামিন পেয়ে গেল। তার কাছে গেল 6 ট্রাঙ্ক ভর্তি নথি নিয়ে এলো। মানে ইডির যে এই তদন্ত প্রক্রিয়া, এতে তো সাধারণ মানুষ হতাশ হচ্ছে 1 নম্বর, এবং সত্যিই কি এতে আলটিমেটলি কিছু হবে? একটা লোক জেল খাটার পর আবার তার বাড়িতে নতুন করে কি সার্চ অপারেশনে পাওয়া যাবে? দেখো, এই ব্যাপারটা আমি একটা খুব পরিষ্কার, যদিও আমি ইডি বা সিবিআই মুখপাত্র নই, বাট আমি একটা কথা বলে দিই যে সাধারণ মানুষ হতাশ হবে না খুশি হবে তার দায় ইডির নেই। মানুষের কি পারসেপশন হবে, নিউজ পেপার কি লিখবে, টিভি চ্যানেল কি বলবে, বিতর্ক কি হবে, তার দায়িত্ব ইডির নেই, সিবিআই এর নেই। তারা দায়িত্ববদ্ধ বা দায়বদ্ধ তারা আদালতে, কারণ এটা আদালতের মনিটরিং এ হচ্ছে। তারা সঠিক কাজ করছেন না বেঠিক কাজ করছেন, সেটার দায়িত্ব বোঝানোর বা সেটা নিয়ে কথা বলার দায়িত্ব শুধুমাত্র হাইকোর্টের রয়েছে, মহামান্য আদালতের মহামান্য বিচারপতিদের। এবং সাধারণ মানুষ হতাশ হলে আমাদের কিচ্ছু আসে যায় না, আমরা আমাদের মতো কাজ করি এবং এই কাজটা হবে। আমি অন্তত, যেহেতু আমি পদ্ধতির মধ্যে বহু বছর কাটিয়েছি, আমি জানি এই পদ্ধতিটা কিরকম। তো আমার দৃঢ় বিশ্বাস সঠিক পথে চলেছে সবকিছু, এবং এর শেষ হবে, খুব দেরি হবে না। সঠিক পথে চলছেন বলে জাস্ট লাস্ট কোশ্চেনটারই এক্সটেনশন আমি করছি এটা, যে কিছুদিন আগে আমরা দেখলাম যে সুজিত বসু বা তাপস রায়ের মতো নেতাদের বাড়িতে গেল এবং সারাদিন সার্চ অপারেশন পর খালি হাতে ফেরত চলে এলো। তাহলে এটা কি মানে শুধুমাত্র এই যেটা সাধারণ মানুষ ভাবছে আইওয়াসের জন্য হচ্ছে, আলটিমেটলি কোথাও এটার জবাব দেওয়ার কোনো মানে হয় না। কারণ এটা যদি কেউ ভেবে দেখে যে কারোর বাড়িতে গেল, আমি কারোর নাম নিচ্ছি না, কারোর বাড়িতে গেল ইডি সিবিআই আর হাত করা দিয়ে বেঁধে নিয়ে গেল, এর কোনো সাইকেল চোর নয় যে চুরি করে সাইকেলটা রেখেছে নিয়ে যাবে। এটা একটা পদ্ধতি, এটা একটা প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এখন ইডি সিবিআই খালি হাতে গেল না গেল, তারা প্রেস কনফারেন্স করে না, তারা প্রেস রিলিজ করে দেখাশোনা। একটা প্রসেস, যা তথ্য পাওয়া যাচ্ছে, যা হয়েছে সেগুলোর ভেরিফিকেশন হবে, তারপর যথাসময়ে জানবে সাধারণ মানুষ। তাহলে আপনার কথা ধার করেই বলছি যে বৃত্ত ছোট হচ্ছে, আপনার কথা আমি বহুবার বলেছি, এখনো বহু লোক আমাকে বলেন, দেখতেই পাবেন, একটু দিন অপেক্ষা করুন। ওকে, অসম্ভব ভালো লাগলো জীবনযাত্রা কথা বলে। আপনার নতুন বইয়ের জন্য অনেক শুভেচ্ছা রইলো, আশা করি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাইকে